আমরা এখন এই আলোচনায় গুরুত্বপূর্ণ একটি অংশে চলে আসছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা জীববিজ্ঞান অংশে বংশগতি নিয়ে আলোচনা করছি। এই বংশগতির শুরুতেই ডিএনএ কোডের যে বিভিন্ন গঠনের যে সার্বিক একটা চিত্র সেটি কিন্তু এখানে দেওয়া আছে, এবং এই মডেলের বিভিন্ন ধাপগুলো এখানে পর্যায়ক্রমে আছে। এগুলো আমাদের ধাপগুলো পর্যায়ক্রমে ছবির সাথে সমন্বয় করে পড়তে হবে এবং এটি মিলিয়ে নিয়ে আয়ত্ত করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে একেবারে পুরো অংশের একটা মানে নৈবিত্তিক প্র্যাকটিক্যাল যে পার্ট সেটি কিন্তু দেয়া আছে। এই ডিএনএ কোডের এই ডিএনএ অংশের গঠন থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসার একটি হলো তোমার উপরিলেখন, এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন। এখন হলো আরএনএ। প্রথম প্রশ্ন হলো আরএনএ কাকে বলে? এটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, যেগুলো সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ডিএনএ কোডের ডিএনএর সাথে একটি সহযোগী অপশনে থাকে, কিন্তু বাট নিম্ন শ্রেণীর কিছু কিছু উদ্ভিদ এবং প্রাণীগুলো আছে, বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো নেই। তারপর আসো জিন। জিনটা কিন্তু এরকম যে লক্ষ্যবস্তুর যে বৈশিষ্ট্য সেগুলোকে ধারণকারী এমন কিছু, এই যে জিনগত যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যের আলোকে একটা মানুষের দেহের গঠন, তার অবয়ব, তার অন্যান্য অপশন গুলো সমস্ত কিছু কিন্তু এই মানে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন দেখো, একটি প্রাণী কি পরিমাণ খাদ্য গ্রহণ করবে, কি পরিমাণ তার শরীরে কাজে লাগবে, তার ফলে সে কিভাবে উপকৃত হবে, এই পুরো সার্বিক বিষয়গুলো কিন্তু এখানে এই ডিএনএ এর অংশের বৈশিষ্ট্যগত অবস্থান থেকে আমরা এটি বের করতে পারি। এই জিন অফ সিকোয়েন্সে ডিএনএ এর কোডের পুরো পাঠোদ্ধারের অংশটি এখন আমরা করতে পারিনি, বাট যে অংশটি করা যায় এর দ্বারা আমাদের দৈনন্দিন ভাবে একটা বিশৃঙ্খল অবস্থাকে আমরা সুশৃঙ্খল অবস্থায় কিন্তু নিয়ে আসতে পারি। এই যে দেখো, বায়োমেট্রিক্স এ অথেন্টিকেশন, অর্থাৎ বায়োমেট্রিক্স এর মাধ্যমে কোনো মানুষকে শনাক্ত করা, তার একটি মাত্র বিশেষ আইডি নম্বরে পরিণত হওয়া, এই বিষয়গুলো কিন্তু এখন অনেক বেশি মানে জটিল হয়ে গেছে। কারণ কি, জটিলটা তার জন্য নয় যার জন্য তোমার সময় আছে। এখন দেখো, আমাদের এই যে ডিএনএ অংশ থেকে দেখো আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে এটি আবার নানা অপশন ঘিরে এটি কিন্তু আবার ওই মাটিতে চলে আসবে, এবং সেখানেও কিন্তু ডিএনএ অংশটি আমরা এটি নিয়ে কথা বলবো। এখন তুমি বলো, এই জিনগত বৈশিষ্ট্যের আলোকে যে তোমার ডিএনএ এবং আরএনএ এর গঠনের যে অংশটি আছে, এটা তুমি মোটামুটি এক ধরনের আয়ত্ত করে রাখো, তাহলে এটি আমাদের ওই পরবর্তী যে মেন্ডেলের যে পরীক্ষাগত অপশন গুলো দেওয়া আছে সেটি বুঝতে অনেক সহজ হবে। তো মেন্ডেলের পরীক্ষার বিষয়টি নিয়ে আমি ধারাবাহিকভাবে কথা বলছি। উনি মূলত প্রথমে দেখতে পান যে জিনগত বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদগুলোর মধ্যে যে পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো উনি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তার যখন পর্যবেক্ষণ সঠিক বলে মনে হয়, তখন তিনি কিন্তু এক পাশে খেয়াল করো বড় হাতের টি যুক্ত বৈশিষ্ট্য ধারণকারী উদ্ভিদগুলো আছে, আর এক পাশে তোমার ছোট মানে বেটে উদ্ভিদ আর কি, ছোট হাতের টি, স্মল টি দ্বারা। এখন প্রথম ধাপে যে তার অপত্য শিশু বা ইয়ের সৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু দেখো তুমি সেম টু সেম বৈশিষ্ট্য লাভ করেছে, বাট একটু মিশ্রণ আকারে। একটু খেয়াল করো, মিশ্রণটা আমি একটু মার্কিং করে দিচ্ছি, টি টি, এরকম হলো টি। তো আমাদের এই যে ফার্স্ট প্রজন্মে দেখা যাচ্ছে যে মেন্ডেলের পরীক্ষায় তেমন কোনো প্রবলেম নেই, সেকেন্ড জেনারেশনে এসে দেখা যাচ্ছে একটু একটু প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু তারপরেও এখানে কিন্তু উভয়ই কিন্তু সমগুণ সম্পন্ন সঠিক বৈশিষ্ট্যের সঠিক ধর্মের অপশনটি এখানে ক্রিয়া করছে। তো এখন তুমি দেখো,
এই যে দুটো অপশন থেকে পরবর্তীতে চারটা থেকে 16টা থেকে 48টা এরকম ভাবে এটি ক্রম বিস্তৃত হবে। সেই কারণের জন্য আমাদের যে এই যে ক্রসিং যে বিষয়টি আছে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের এই অংশটি গ্রহণ করার সাপেক্ষেই আমরা অনায়াসেই কিন্তু পরবর্তী কার্যক্রমের জন্য যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবো। ম্যান্ডেলের এই পরীক্ষার ফলাফল যেটাই হোক, এই পরীক্ষা থেকে আমরা যে বিষয়টি জানতে পারছি সেটি হলো যে আমাদের অবশ্যই ভালো এবং মন্দের সংস্পর্শে আমাদের থাকতে হবে, যেখানে ভালোর পরিমাণটা হয়তো বেশি আছে, মন্দের পরিমাণ হয়তো কম আছে। কি ক্লিয়ার বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। এখন দেখো চতুর্থ প্রজন্মে আসো। চতুর্থ প্রজন্মে কিন্তু মূলত বৈশিষ্ট্যটা আমাদের মানে সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয় প্রজন্মে কিন্তু কোনো সমস্যা নেই। চতুর্থ প্রজন্মে তুমি দেখো এই যে ছোট হাতের টি কিন্তু আছে দুটা, এই যে ছোট হাতের টি যে দুটা দেওয়া আছে এটার দ্বারা কি বোঝানো হয়? এটার দ্বারা বোঝানো হয়, দেখো একটু খেয়াল করো, ভিন্ন ভিন্ন একই প্রজাতির কিন্তু ভিন্ন ভিন্ন স্থানের উদ্ভিদের মধ্যে মিলন ঘটে ফার্স্ট যে প্রজন্মটা আসলো এটাতে কিন্তু দুইজনই কিন্তু ভালো বৈশিষ্ট্য ধারণ করছে, অর্থাৎ ভালো বৈশিষ্ট্য তাদের মধ্যে প্রকট হয়েছে, মন্দ বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন আকার আছে। কিন্তু যখন স্বপরাগায়ন প্রক্রিয়ার মতো একই ফুলের গর্ভমুণ্ড দ্বারা অন্য ফুলের পরাগরেণু হবে, নিষিক্ত হবে বা সেটি কিন্তু কম শক্তিশালী হবে, এবং সেখানে দেখো 25%, এই যে দেখো এটা কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারছি যে একই প্রজাতির মধ্যে এরকম রিলেশন তৈরি করে দেওয়া হলে সেখানে কিন্তু 25% অংশে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। সেই কারণের জন্য আমাদের এই রকম শুরুতেই যে দেখো ভিন্ন ভিন্ন প্রজাতি দেওয়া হয়েছে, তাতে সেকেন্ড জেনারেশন যারা আছে, এই যে সেকেন্ড জেনারেশনকে আমি একটু মার্কিং করে দিচ্ছি তাহলে তুমি বুঝতে মনে হয় সহজ হবে তোমার জন্য। এই যে এই অংশটাতে তুমি দেখো এখানে কিন্তু সবাই ভালো বৈশিষ্ট্য ধারণ করছে। ঠিক আছে কি? জি স্যার। এই কারণের জন্য এই মাতা পিতার ক্ষেত্রে যেখানে যে সিদ্ধান্তটি আছে সেটা হলো একেবারে নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে নয়, কাজিনদের মধ্যে নয়, এটি একেবারে হতে হবে অচেনা অজানা কোন অপশনের মধ্যে, এই যে প্রথম ধাপের অনুরূপে। তাহলে পরবর্তী যে দ্বিতীয় ধাপে যে সন্তানের আগমন ঘটবে সেটি আল্লাহ চাইলে অনেক ভালো এবং বৈশিষ্ট্য সম্পন্ন অপশন গুলো এখানে পাওয়া যাবে। ক্লিয়ার বুঝতে পারছো এটি? মানে এরপরে কিন্তু দেখো এই যে সিকোয়েন্স করে করে অনেক কথা লেখা আছে, বাট এই মূল কথা কিন্তু এইটুকু। আমি এটা দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো যে ডিএনএ অনুলেপন, এই অনুলেপনের উপর এইটুকু কাজ হয়ে গেলেই এই কাজ শেষ। তারপর ডিএনএ টেস্ট এই অংশগুলো দেওয়া আছে। আমরা এই অংশগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে সেশনে আমরা কথা বলবো।